শীতের নিশুতি রাত, কুয়াশাচ্ছন্ন আকাশের বুকে কে যেন অন্ধকারের কালি লেপে দিয়েছে। উত্তরের হিমেল বাতাসের ঝাপটায় বিশ্ব চরাচর এক প্রকার সিঁটিয়ে আছে। নিস্তব্ধ গাছগাছালিগুলো কালো চাদরে আবৃত হয়ে অমাবস্যার রাতের নীরব সাক্ষীরূপে ঠায় দাঁড়িয়ে আছে। সেই অন্ধকারের মধ্যেই একটা মানুষের ছায়ামূর্তি সামনের দিকে এগিয়ে আসতে লাগল। মানুষটা যেদিকে এগুচ্ছিল সেদিক দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। নদীর দুপাশে ছোট বড় গাছ মিলে মিশে বেশ ঘন জঙ্গলে পরিণত হয়েছে। ছায়ামূর্তিটা অন্ধকারের সঙ্গে মিশে ধীরে ধীরে এগিয়ে এলো নদীর পাড়ে শেওড়া গাছের দিকে। এই জায়গাটাতে অন্যান্য লতাগুল্মের সাথে শেওড়া গাছের মোটা মোটা শিকড়গুলো জল পর্যন্ত নেমে এসেছিল। বেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল অবয়বটা, কোনো কিছুর জন্য যেন অপেক্ষা করছে। ঠিক এমন সময় নদীর জলে ভেসে আসতে দেখা গেল অস্পষ্ট কিছু একটা। সেটা আরও কাছে আসতেই বোঝা গেল সেটা একটা ফুলে ওঠা মৃতদেহ। স্রোতের তালে তালে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছিল লাশটা। ক্রমশ ভাসতে ভাসতে সেটা যেন শেওড়া গাছের খুব কাছে এসে পড়ল। ছায়ামূর্তিটা চঞ্চল হয়ে উঠল। তার হাবভাব দেখে মনে হচ্ছিল যেন সে ওই লাশটা ডাঙায় তুলতে চায়। ছায়ামূর্তি শেওড়া গাছের শিকড় ধরে জলে নেমে এলো। হাত বাড়িয়ে মরাটাকে ধরবার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু হঠাৎই মরাটা নিজে থেকেই খানিকটা দূরে সরে গেল। ছায়ামূর্তিটা আরও দূরে হাত বাড়াতে গিয়ে আচমকা গলা সমান জলে নেমে গেল। তার বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। পায়ের নিচে মাটি খুঁজতে চেষ্টা করল সে। এই সময় কুয়াশা খানিকটা কেটে যেতেই বোঝা গেল ছায়ামূর্তিটা একটি পুরুষের। এই দারুণ শীতে হিম শীতল নদীর জলে বুঝি শানিত ছুরির ফলার মতো তার গায়ে আঁচড় বসতে লাগল। কিন্তু তবুও পুরুষ মূর্তি নির্বিকার চিত্তে সমস্ত কিছু সহ্য করতে লাগল। সে মনে মনে ভাবল, গুরুদেবের ভবিষ্যৎবাণী অনুযায়ী মরাটা এখানে ভেসে এসেছে। যত কষ্টই হোক, এবার আমাকে গুরুদেব যেমনটি বলেছিলেন তেমনটি অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই আমার কার্যসিদ্ধি হবে। সাময়িক ভীতি কাটিয়ে উঠে সে এবার বরফের মতো ঠান্ডা জলে সাঁতার কেটে মরাটার দিকে এগিয়ে গেল। সেই রাতে রাতের নিস্তব্ধতা খান খান করে একদল শেয়াল উল্লাস ধ্বনিতে মত্ত হল। একটা নিশাচর পাখি কর্কশ স্বরে চেঁচিয়ে উঠে মাথার উপর দিয়ে ডানা ঝাপটে উড়ে গেল। পুরুষ মূর্তি মনে মনে ভাবল, এটা কোনো বিপদের আগাম সতর্কবার্তা নাকি? যা হয় হয়ে যাক, আমাকে সাধনায় সফল হতেই হবে। জেদ চেপে যায় লোকটির মনে। সাঁতার দিয়ে ভেসে আসা লাশটাকে দু হাতে জাপটে ধরে নদীর পাড়ের দিকে টেনে নিয়ে আসে। কিন্তু আবার বিপত্তি ঘটে। মরা লাশটা যেন নিজে থেকেই লোকটার ঘাড়ে চেপে যায়। লাশটার ভারে লোকটা জলের নিচে ডুবে গেল। প্রাণপণে সেই অসম্ভব দমবন্ধ পরিস্থিতি থেকে ভেসে উঠতে চেষ্টা করল সে। অবশেষে কোনো রকমে মাথাটা জলের ওপর তুলে জোরে জোরে শ্বাস নিতে থাকল সে। এমন অদ্ভুতরে পরিস্থিতির সম্মুখীন হতে হবে সে কখনো ভাবেনি। যদিও তার গুরুদেব আগে থেকেই সতর্ক করেছিলেন তাকে, তবে সে অতটা গুরুত্ব দেয়নি।
শীতাতুর নিশীথে নির্জন নদীর জল থেকে একটা মরা লাশকে নদীর পাড়ে তুলতে এত হ্যাপা পোহাতে হবে লোকটি বুঝতে পারেনি। যদিও সে জানত জীবিত মানুষের চেয়ে মরা মানুষ অনেকখানি ভারী হয়ে যায়, তবুও সে ভেবেছিল একাই লাশটাকে টেনে তুলতে পারবে নদী থেকে। মনকে শক্ত করে আবার চেষ্টা শুরু করল সে। গুরুদেবের কথাগুলো তার মনে পড়ছিল। সাধনা বড় কঠিন জিনিস রে বেটা, যেটাকে তুই খুব সহজ ভাবিস সেটাই কঠিন আকার ধারণ করবে। এর জন্য প্রয়োজন ধৈর্য, একাগ্রতা, সহনশীলতা। সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যেতে পারলেই তবেই সাধনায় সফল হতে পারবি, নচেত মৃত্যুর ভয়াল গহ্বরে পতিত হবি। দৃঢ় অন্ধকারবদ্ধ মন আর শরীরের সমস্ত শক্তি একত্রিত করতে পারলে তবেই লড়াইয়ে টিকে থাকতে পারবি। লোকটি মনে মনে জপ মন্ত্র স্মরণ করে কাজে মনঃসংযোগ করে। তার দেহের সমস্ত শক্তি দিয়ে মরাটাকে পাড়ের দিকে টেনে নিয়ে যায়। শেষ পর্যন্ত অতি কষ্টে হিঁচড়ে টেনে লাশটাকে পাড়ে তুলল সে। মাঝরাতের হিমেল হাওয়ায় তার ভেজা শরীরে কাঁপুনি ধরছিল। হাঁপাতে হাঁপাতে ভরা মাটির উপর বসে পড়ল সে। একটু বিশ্রাম নিয়ে কায়দা করে মরা লাশটাকে কাঁধে তুলে নিয়ে এগোতে লাগল খানিকটা দূরের শ্মশানের উদ্দেশ্যে। লোকটার শরীর থেকে ঝরে পড়া জলের ফোঁটা শুষ্ক মাটিতে পড়ে শুকিয়ে যেতে লাগল। বনবাদারের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ পথ চলার পর শ্মশানে পৌঁছল সে। ঝোপের মধ্যে আগে থেকে লুকিয়ে রাখা সাধনার প্রয়োজনীয় উপকরণগুলো বের করে আনল সে। তারপর মাটিতে চাঁড়ালের হাড় দিয়ে দাগ কেটে সারিবদ্ধভাবে নরকরুটি সাজাতে মগ্ন হল। সে সময় সে অনুভব করল অদৃশ্য কোনো অশরীরীর দল ধীরে ধীরে ভিড় জমিয়েছে তার সাধনাস্থলের আশেপাশে। বুকের ভিতরটা বেশ ফাঁকা ফাঁকা মনে হলো লোকটির, কিন্তু সাহস সঞ্চয় করে গুরুদেবের শেখানো অবদ্ধ কিছু মন্ত্র উচ্চারণ করতে করতে সে সব সাধনা শুরু করল। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প সঞ্জীবনী মন্ত্র। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটি বিশেষ অনুরোধ, গল্পের পাইরেসি করবেন না এবং পাইরেসিকে সমর্থন করবেন না। শুরু হচ্ছে আজকের গল্প সঞ্জীবনী মন্ত্র। আমরা যখন ট্রামে উঠলাম তখন বৃষ্টি মুষলধারে শুরু হয়েছে। শহরের পিচের রাস্তায় বৃষ্টির কণাগুলোর পিছলে যাওয়া দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মঠ লেনের দিকে। বেশ কয়েক সপ্তাহ হলো ঠাকুরমশাইয়ের কাছে যাওয়া হয়নি। আজ কিশোরী এসে উৎসাহ যোগাতেই বেরিয়ে পড়েছি ঠাকুরমশাইয়ের কাছে গল্প শুনতে যাব বলে। ট্রাম থেকে নেমে অভ্যাসমতো গলির মোড়ের দোকান থেকে পাসিংশো সিগারেটের প্যাকেট আর কিছু তেলে ভাজা নিয়ে তারানাথ তান্ত্রিক ওরফে ঠাকুরমশাইয়ের বাড়ির দরজায় গিয়ে হাজির হলাম। ছাতা মাথায় বেশিক্ষণ দাঁড়াতে হলো না, চারি এসে দরজা খুলে দিল। আসুন আসুন কাকা বাবুরা, অনেকদিন পরে এলেন। বাবা তো এই কয়েকদিন আপনাদের কথাই বলছিল। আমরাও মৃদু হেসে চারির হাতে তেলে ভাজার প্যাকেটটা ধরিয়ে দিয়ে বৈঠকখানায় ঢুকলাম।
বৈঠকখানায় ঢুকতেই মনের মধ্যে সেই পুরনো আমেজটা অনুভব করলাম। ঠিক তখনই তারানাথ অভিমানের সুরে বলে উঠলেন, তোমরা তো বাবু ডুমুরের ফুল হয়ে গেছো, এই বুড়োর কথাটা তো বেমালুম ভুলে গেলে। ওই, আপনি খামোগা আমাদের উপর চটে যাচ্ছেন ঠাকুরমশাই। জানেনই তো সারা দিন সংসারের জাঁতা কলে বলদের মতোই পাক খেতে হয়। এবার মতো মাফ করুন আমাদের। হ্যাঁ সত্যি ঠাকুরমশাই, এবারের মতো ক্ষমা করুন। এবার থেকে ঘন ঘন খোঁজ খবর নেব। তাছাড়া এই রকম বৃষ্টি বাদলের দিনে চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনার অলৌকিক গল্পগুলো শুনতে দারুণ লাগে। আমি এবার কিশোরীর দিকে তাকালাম। কিশোরী আবার বলে উঠল, ইয়ে মানে গল্প নয়, ওই অতীত অভিজ্ঞতার কাহিনী আর কি। ঠাকুরমশাই মুচকি মুচকি হাসতে লাগলেন। এমন সময় চারি তেলে ভাজা দিয়ে মুড়ি মাখা আর চায়ের কাপ নিয়ে এলো। এই মুখরোচক জলখাবারগুলো আগে খেয়ে নিন কাকাবাবুরা, তারপর কাহিনী শুনবেন। চা পর্ব শেষ করে ঠাকুরমশাই সিগারেটে আয়েশ করে টান দিয়ে ভুরভুর করে মুখ দিয়ে ধোঁয়া বের করতে লাগলেন। চোখে মুখে তার অদ্ভুত এক প্রশান্তি। সত্যি আমরাও তার এই হাস্যোজ্জ্বল মুখটা দেখে তৃপ্তি পাই। ঠাকুরমশাইয়ের জ্ঞানের ভাণ্ডার অন্তহীন, কিন্তু পকেটে অর্থের টান সর্বদা থাকে। তবুও তিনি সন্তুষ্ট। বাইরে বৃষ্টিটা খানিক বিরতির পর দ্বিতীয় দফায় শুরু হয়েছে। এমন সময় চারি এসে ঠাকুরমশাইয়ের দিকে থাকা জানলাটা বন্ধ করে দিতে বলল। এই অসময়ে বৃষ্টির ছাড় গায়ে পড়লে শরীর খারাপ হবে যে, তাই এদিকের জানলাটা বন্ধই থাক। মানুষের মন সত্যিই কত অদ্ভুত। প্রিয়জনের প্রতি ভালোবাসার বন্ধনই তো মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা। কি বললে কিশোরী? ভালোবাসার বন্ধন? হ্যাঁ ঠাকুরমশাই, মানুষের প্রতি মানুষের কর্তব্যই তো অন্তরের টানের প্রতিফলন, তাই না? হ্যাঁ, সে তো বটেই। তবে কি জানো কিশোরী, মাত্রাতিরিক্ত ভালোবাসাও খারাপ ফল ডেকে আনতে পারে। আমি আর কিশোরী দুজনেই বেশ আগ্রহী হয়ে উঠলাম। বুঝলাম আজকের কাহিনীর সূত্র ঠাকুরমশাই পেয়ে গেছেন। এইবার শুরু হবে গল্প। আমি লক্ষ্য করেছি গল্প শুরুর আগে ঠাকুরমশাই মনে মনে কাহিনীটাকে গুছিয়ে নিয়ে তারপর বলতে শুরু করেন। আজকেও তেমনটাই হলো, তবে সিগারেটের ধোঁয়া সম্পূর্ণভাবে বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই বলতে আরম্ভ করলেন। তখনও আমার ভ্রাম্যমান পথিক জীবনের মধ্যভাগ। ঘুরতে ঘুরতে একটা গ্রামের প্রান্তে গিয়ে উপস্থিত হলাম। তখন দুপুরবেলা চারিদিকের খাঁ খাঁ রোদে অনেকখানি পথ হেঁটে এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম। পুকুর পাড়ে একটা বটগাছের নিচে বাঁশের মাচা দেখে সেইখানে বসে পড়লাম। মনে মনে ভাবলাম, এই ভর দুপুরে গ্রামের মানুষের মধ্যাহ্ন ভোজনের সময়, এখন গ্রামে ঢোকাটা ঠিক হবে না। তাই সেখানে বসেই শুকনো মুড়ি আর বাতাসা খেয়ে মধ্যাহ্ন ভোজনটা সেরে নিলাম। এমন সময় দেখলাম একজন লোক বেশ বেশ হন্তদন্ত হয়ে হেঁটে আসছে মাঠের উপর দিয়ে। প্রচণ্ড দাবদাহে তার সারা শরীর ঘামে ভিজে গেছে। তার গাত্রবর্ণ ফর্সা হলেও রোদের তাপে এখন চামড়া তামাটে বর্ণ ধারণ করেছে। তার এদিক ওদিক তাকানো দেখেই বুঝলাম যে সে এই গ্রামে নতুন। আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, মশাই, আমি পানপুর থেকে আসছি এই ঘটকপুর গ্রামে মৃগে নোচার সঙ্গে দেখা করবার জন্য। সামনের ওই গ্রামটি কি ঘটকপুকুর? তার প্রশ্ন শুনে আমি বললাম, দেখুন, এখানে আমিও নতুন আগন্তুক, তাই এখানকার কোনো কিছুই আমি চিনি না। ও, আমি ভেবেছিলাম হয়তো আপনি ওই গ্রামেরই লোক। আপনি কিছু মনে করবেন না। বলেই লোকটা হন হন করে গ্রামের ভিতর দিকে চলে গেল। তোমাদের তো আগেই বলেছি, মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর কৃপায় অল্প বিস্তর ক্ষমতা তখন আমার আয়ত্তে এসেছিল। তা সেই ক্ষমতার জোরেই আমার কেবলই মনে হতে লাগলো যে লোকটা ভীষণ কোনো বিপদে পড়তে চলেছে, কিন্তু তাকে ডেকে তক্ষুনি সেই কথাটা বলতে পারলাম না। আমি দ্বিধাগ্রস্তের মতো সেইখানেই বসে রইলাম। বেশ খানিকক্ষণ সময়ের পর
আবার সেই লোকটিকে ফিরে আসতে দেখলাম। লোকটির চোখ মুখ হতাশা আর দুঃখের সংমিশ্রণে ফ্যাকাশে হয়ে গেছে। কাছাকাছি আসতেই বললাম, ও মশাই শুনছেন, দেখা পেলেন মৃগেন ওঝার? লোকটি আমার কথা শুনে দাঁড়িয়ে পড়ল, তারপর এগিয়ে এলো আমার কাছে। দেখা পেলাম বটে, তবে তিনি আমার সঙ্গে যেতে রাজি হলেন না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কোনো বড় সমস্যায় পড়েছেন, তাই না? আমার নাম তারানাথ চক্রবর্তী। তন্ত্রবিদ্যার চর্চা করাটা আমার এক প্রকারের নেশা। আপনার যদি আপত্তি না থাকে, আপনার সমস্যার কথা আমাকে বলতে পারেন। আমার খুব বিপদ ঠাকুরমশাই। আমি হলাম অনিল সাঁতরা। আমি একজন সাধারণ কৃষক। আমার স্ত্রী ও একটিমাত্র মেয়েকে নিয়ে আমার ছোট্ট সংসার ছিল। বেশ সুখেই কাটছিল আমাদের। হঠাৎ কয়েক সপ্তাহ আগে আমার মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ভেবেছিলাম ছোটোখাটো অসুখ, ডাক্তার বুদ্ধি দেখালে হয়তো সেরে যাবে, কিন্তু বেশ কয়েকদিন ওষুধ খাওয়ানোর পরেও ওর অসুখ সারলো না। বিচিত্র রকমের অঙ্গভঙ্গি করতে লাগলো। দিনের বেলায় নিস্তেজ থাকতো, কিন্তু রাত্রেবেলায় কি অসম্ভব ক্ষিপ্র হয়ে উঠত। অদ্ভুতভাবে হাসতো, অবদ্ধ ভাষায় কী সব বলতো, কেউ বুঝতে পারতো না। প্রতিবেশীরা লক্ষণ দেখে তান্ত্রিক বা ওঝার কাছে যাওয়ার পরামর্শ দিল, কিন্তু ঠাকুরমশাই, কোনো তান্ত্রিক বা ওঝা আমার মেয়েকে সুস্থ করতে পারলো না। শেষে এমন হলো, তান্ত্রিক কোনো উপাচারের ব্যবস্থা করলে তাকেও আমার মেয়ে গলা টিপে মারতে যায়। এখন আর কোনো তান্ত্রিক, কোনো ওঝা আমাকে সাহায্য করবার জন্য যেতে চায় না। কিন্তু আমি কোনো ওঝা বা তান্ত্রিকের খোঁজ পেলেই ছুটে তার কাছে যাই আমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমার দুর্ভাগ্য, কাউকেই পাশে পেলাম না। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে বাঁচাবো কী করে তা জানি না। ঠাকুরমশাই, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। সব শুনে বুঝলাম খুব শক্তিশালী কোনো প্রেত মেয়েটির শরীর অধিকার করেছে, কিন্তু কী কারণে হঠাৎ করে প্রেতাত্মা মেয়েটির শরীরে ভর করেছে তার সদুত্তর আমি পেলাম না। ঠিক আছে, আমি যাব আপনার সঙ্গে। তন্ত্রবিদ্যা যেটুকু আমি শিখতে পেরেছি তাই প্রয়োগ করব আপনার মেয়েকে বাঁচানোর জন্য। আপনি চেষ্টা করবেন ঠাকুরমশাই, পারবেন ঠাকুরমশাই, পারবেন, আপনি পারবেন। আমার মেয়েটাকে সুস্থ করে তুলতে পারবেন। ও যে আমার প্রাণভোমরা, ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না ঠাকুরমশাই। যদি সুস্থ করে তুলতে পারেন, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ঠাকুরমশাই, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। এই কথা বলতে বলতে তিনি কাঁদতে লাগলেন। পুরুষ মানুষ খুব কষ্ট পেলে তবে কাঁদতে পারে, সেটা আমি জানতাম। তখন বিকেল হয়ে গেছে। চলুন আমরা রওনা হয়ে পড়ি। তা কতক্ষণ সময় লাগবে আপনার গ্রামে পৌঁছাতে? তা ঘন্টা দুয়েক লাগবে হেঁটে যেতে। তাহলে তো আর দেরি করে লাভ নেই, পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে যাবে। দুজনেই রওনা দিলাম পানপুরের উদ্দেশ্যে। কিন্তু ভাগ্যটা সেদিন বেশ খারাপই ছিল। আমরা হেঁটে যাচ্ছিলাম দিগন্ত বিস্তৃত মাঠের মাঝখান দিয়ে তৈরি একটা মোটা আল ধরে। মাঠের ফসল উঠে গেছে, মাটিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে জলের অভাবে। হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে গেল গোটা আকাশটা। বুঝলাম এক্ষুনি কালবৈশাখীর ঝড় আসবে। এই অবস্থায় ফাঁকা মাঠে থাকাটা অনুচিত কাজ, তাই আমরা একরকম ছুটতে আরম্ভ করলাম। কালবৈশাখী ঝড় হঠাৎ করেই আসে, আর তার তীব্রতা এতটাই প্রবল হয় যে সমস্ত কিছুকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে যায়। মাঠ পেরিয়ে অন্য একটা গ্রামের মধ্যে ঢোকার আগেই ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেল। তাল, তমাল, বট, অশ্বত্থ, পিপুল, শিমুল, পলাশ সমস্ত গাছগুলোই তীব্র হাওয়ার বেগে এদিক ওদিক দোল খাচ্ছিল বিপজ্জনকভাবে। যদিও সন্ধ্যা হতে তখনও কিছুটা বাকি ছিল, কিন্তু চারিদিকটা কালো অন্ধকারে ঢেকে গেল। এই অবস্থায় ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে ছুটতে শুরু করলাম আমরা। ঝড়ের জোরালো ধাক্কা আমাদের যেন উড়িয়ে নিয়ে যেতে চাইল, তবুও আমরা ছুটে চললাম নিরাপদ আশ্রয়ের খোঁজে। সহসা অন্ধকারের মধ্যেই চোখে পড়ল উঁচু ঢিবির মতো একটা অংশ। ঢিবির অন্য পাশে গেলে ঝড় থেকে কিছুটা নিস্তার পাওয়া যাবে, সেইটা ভেবে সেই দিকেই ছুটে গেলাম। বিদ্যুৎ চমকের আলো আর ঘন ঘন বজ্রপাতের শব্দে আমাদের বুক তখন কাঁপছিল। ছুটতে ছুটতে
সেই ঢিবির আড়ালে বিদ্যুৎ ঝলকের মধ্যেই দেখতে পেলাম একটা ছোট্ট ঘর। আশায় বুক বেঁধে তাড়াতাড়ি উঠে পড়লাম বারান্দায়। ঢিবির এপাশে ঝড়ের বেগ যেন কিছুটা বাধা পেয়েছিল, কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখলাম দরজা জানালা হাট করে খোলা, ঘরের ভিতরটাও অন্ধকার। আমরা ঘরে ঢুকেই দরজাটা আর জানলাগুলো আটকে দিলাম। বাইরে ঝড়ের তীব্রতা বেড়েই চলেছে। আপাতভাবে স্বস্তি পেলেও আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম ঘরের মধ্যে কারোর উপস্থিতি। ঝোলার ভিতর থেকে প্রদীপ বের করে দেশলাই কাঠিটা জ্বালালাম। সেই আলোয় দেখলাম একটা জরাজীর্ণ পোশাক পরা লোক ঘরের কোনায় শুয়ে রয়েছে। ঝড়ের তাণ্ডবে ঘরের ভিতরটা লণ্ডভণ্ড হয়ে গেছে, কিন্তু তাতে তার কোনো হেলদোল নেই। আমি ধীরে ধীরে লোকটির কাছে এগিয়ে গেলাম, বসে পড়লাম তার পাশে। দেখলাম লোকটা শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে রয়েছে। বুকের ওঠানামা থেকে বোঝা যাচ্ছিল যে সে বেঁচে আছে, কিন্তু মুখটা দেখে মনে হলো কঠিন পাষাণ ভার বুকে চেপে রয়েছে তার। কি হয়েছে আপনার? আমার কথা শুনতে পেল বলে তো মনে হলো না। বুঝলাম মনে ভীষণ আঘাত পেয়ে একরকম প্রায় পাগল পাগল অবস্থা তার। অনেকবার জিজ্ঞাসা করার পর হঠাৎ নড়ে চড়ে উঠলেন তিনি। খুব ধীর কণ্ঠে বললেন, আপনারা কারা? আমরা দুজন পথিক। বাইরে প্রচণ্ড কালবৈশাখীর ঝড় থেকে রক্ষা পেতে আমরা আপনার ঘরে আশ্রয় নিয়েছি। কিন্তু কিন্তু আপনি এইভাবে দিন কাটাচ্ছেন কেন? কিভাবে হলো এমন অবস্থা? লোকটি এবার ফুঁপিয়ে কেঁদে উঠল, বলল, আমি আমার জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি। বাঁচার কোনো ইচ্ছে নেই, আর আত্মহত্যাও করতে পারছি না। না না, এ কি কথা? ওই কাজ করার কথা কখনো মনেও আনবেন না। আপনি আপনার দুঃখের কাহিনী সবিস্তারে বলুন, আমি শুনব। দেখুন, অনেক সময় অন্য কারোর কাছে কথাগুলো বললে না মনটা হালকা হয়ে যায়। অনিলবাবু বাইরের দিকে তাকিয়ে বললেন, ঝড় এখনো থামেনি, ঘন ঘন বাজ পড়ার শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমার মন ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য। কিন্তু এই পরিস্থিতিতে বাইরে বেরোবে কি করে? একটু অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই। ততক্ষণ না হয় এই লোকটির কাহিনী শোনা যাক। শুয়ে থাকা লোকটা তখন কোনো রকমে উঠে বসল, তারপর বলতে শুরু করলো, আমার নাম মুনিনাথ আদক। এই দেউলপুর গ্রামে আমি দীর্ঘদিনের বাসিন্দা। আমার স্ত্রী আর একমাত্র মেয়েকে নিয়ে আমার সুখের সংসার ছিল। হঠাৎ কোথা থেকে কি যে হয়ে গেল, জীবনটা লণ্ডভণ্ড হয়ে গেল। কিছুই বুঝলাম না কিভাবে আমার স্ত্রীকে চিরতরে হারিয়ে ফেললাম, এমনকি আমার কন্যাকে আর ফিরে পেলাম না। কেন, কি হয়েছিল? মণিনাথ বাবু আবার বলতে শুরু করলেন, মাসখানেক আগে আমার মেয়ে রূপলীর হঠাৎ জ্বর হলো। এক সপ্তাহ ধরে বুদ্ধি কবিরাজ দেখিয়েও সেই জ্বর কোনোভাবেই শরীর থেকে যাচ্ছিল না। ক্রমে মেয়ের শরীরে কেমন যেন অদ্ভুত পরিবর্তন শুরু হলো। সব সময় শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতো, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, চোখের মণিগুলো ক্রমশ উধাও হয়ে চোখ সাদা হয়ে যেতে লাগলো। ভীষণ ভয় পেয়ে গেলাম আমরা। তার শীর্ণকায় চেহারা, অবিন্যস্ত কেশরাশি তাকে এক ভয়ঙ্কর মূর্তিতে পরিণত করেছিল। সারাদিন সে ঝিমিয়ে থাকলেও
রাতে তার চঞ্চলতা বৃদ্ধি পেত। অন্ধকারে কার সঙ্গে যেন এলোমেলো ভাবে কথা বলতো। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটা জীবন্ত লাশ হয়ে গিয়েছিল। অব্যক্ত যন্ত্রণায় আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি নিরুপায় অসহায়ের মতো দিন কাটাচ্ছিলাম। একদিন গ্রামের পুরোহিত মশাই সব কিছু লক্ষ্য করে বললেন, মণিনাথ, লক্ষণ কিন্তু ভালো নয়। এর শরীরে প্রেতের প্রভাব পড়েছে। ভালো গুণিন বা তান্ত্রিক ডেকে ঝাড়ফুঁকের ব্যবস্থা করো, বুঝেছ? আমি সঙ্গে সঙ্গে একজন তান্ত্রিক ওঝাকে নিয়ে এলাম। সেই তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে আমার মেয়েকে ঝাঁটা দিয়ে মারতে লাগলো। এসব দেখে আমারও মনে মনে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছিলাম না। এত কিছুর পরেও তান্ত্রিক মেয়েকে সুস্থ করে তুলতে পারলো না। আরো ভালো অন্য কোনো তান্ত্রিকের খোঁজ করতে লাগলাম আমি, কিন্তু হঠাৎ করেই আমার মেয়েটা রহস্যজনকভাবে উধাও হয়ে গেল। তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া গেল না। রাতের বেলা কোথায় যে চলে গেল মেয়েটা, তার কোনো হদিশই পাওয়া গেল না। গুণিন গণনা করে বলল, সে নাকি কোনো পিশাচের দ্বারা বশীভূত হয়ে তার কাছে চলে গেছে। আমার স্ত্রী এই দুঃসংবাদ শুনে শোক সামলাতে না পেরে আকস্মিকভাবে মারা গেল। আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেল, তবু আমি সেই শোক দুঃখকে আঁকড়ে ধরে এখনো বেঁচে আছি। এখনো বেঁচে আছি আমি। কথাগুলো বলেই তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আমি বুঝলাম সান্ত্বনা দেওয়ার চেষ্টা বৃথা, কিন্তু মণিনাথ বাবুর কথাগুলোর সঙ্গে আমি অনিল বাবুর মেয়ের অসুস্থতার মিল পাচ্ছিলাম। একটা অজানা আশঙ্কা আমার মনে বাসা বাঁধছিল। অনিল বাবু এবার উত্তেজিত হয়ে উঠলেন। ঠাকুরমশাই, এনার মেয়ের অসুখের লক্ষণগুলো ঠিক আমার মেয়ের মতো একই। তাহলে কি আমিও আমার মেয়েকে চিরতরে হারিয়ে ফেলবো? আমি তাকে কোনো আশ্বাস দিতে পারলাম না। কালবৈশাখী তখন স্তিমিত হয়ে এসেছিল, যদিও আকাশের ঘোর তখনও সম্পূর্ণ কাটেনি। আমি ঠিক করলাম আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব। মণিনাথ বাবু বললেন, অনিল বাবু, আপনার মেয়েও কি আমার মতোই, আমার মেয়ের মতোই অসুস্থ? হ্যাঁ মণিনাথবাবু, আপনার মেয়ের মতোই আমার মেয়েও পাগলামি শুরু করেছে। কোনো তান্ত্রিক আমার সঙ্গে যেতে রাজি হচ্ছিল না। পথের মাঝে ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, উনি আমার সঙ্গে যেতে রাজি হয়েছেন। আমরা আর দেরি না করে মণিনাথ বাবুর ঘর থেকে বেরিয়ে পড়লাম। অবশ্য বেরোনোর আগে মণিনাথ বাবুকে অনাথ অসহায় মানুষের সাহায্য করার জন্যে বাঁচার পরামর্শ দিয়ে এলাম। ঝড়ের তাণ্ডবে পথের মধ্যে গাছগাছালিগুলো ভেঙে পড়েছিল। কাদামাখা পথে জায়গায় জায়গায় জল জমেছিল। ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক ছাড়াও শিয়াল কুকুরের ডাকও মাঝে মধ্যেই শোনা যাচ্ছিল। এইভাবে 2-3টে গ্রাম পেরিয়ে ঘন্টা 2-2.5 পর আমরা পৌঁছালাম পানপুর গ্রামে। আমি তখনও জানতাম না যে একটা দুঃসংবাদ আমাদের জন্য অপেক্ষা করে আছে। অনিল বাবুর বাড়ির সামনে আসতেই কিছু লোকের জমায়েত দেখতে পেলাম।
অনিলবাবু উদ্বিগ্ন হয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, মেয়ে কোথায়? ওগো ওগো, মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না গো, মেয়েকে কোথাও পাওয়া যাচ্ছে না। অনিলবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, হা ভগবান, আমার আদরের মেয়েটাকে ছিনিয়ে নিলে তুমি। ঝড় বৃষ্টির আগে পর্যন্ত ও ঘরের মধ্যেই শুয়েছিল। আমি ওর বিছানার পাশেই বসেছিলাম। হঠাৎ করে একটা কাজ মনে পড়ায় কিছুক্ষণের জন্য গেছিলাম ওই পাশের ঘরে। ফিরে এসে দেখি মেয়ে ওর বিছানায় নেই। এমন অসুস্থ অবস্থায় ঝড় বৃষ্টিতে কোথায় আর যেতে পারে বলো তো? গ্রামবাসীকে নিয়ে সব আগের জায়গাতেই তো খুঁজলাম, কিন্তু কোথাও তো পেলাম না ওকে। আমি মনোযোগ দিয়ে তাদের কথা সব কিছু শুনলাম। মণিনাথ বাবুর মেয়ের যে দশা হয়েছিল, অনিলবাবুর মেয়েরও কি সেই দশা হবে? এটা ভাবতেই না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আরও একবার গ্রামের সকলে মিলে খোঁজ খবর নেওয়া শুরু হলো। অবশেষে গ্রামের শেষ প্রান্তে থাকা একটা বুড়ি জানালো সে কাউকে পূবের জঙ্গলের দিকে যেতে দেখেছে। তার কথা অনুযায়ী অনিলবাবু আর কয়েকজন গ্রামবাসীকে নিয়ে গভীর রাতেই আমি চললাম জঙ্গলের দিকে। সে একদম বন্ধকর পরিস্থিতি। কালবৈশাখীর ঝড় শুধু বাইরের প্রকৃতিকে তছনছ করেনি, সেই সঙ্গে যেন বাবা মায়ের মনকেও বিধ্বস্ত করে গিয়েছিল। বৃষ্টির জল তখনও গাছের পাতা থেকে টুপ টুপ করে ঝরে পড়ছিল মাটিতে। মশাল জ্বালিয়ে আমরা জঙ্গলের পথ দিয়ে হেঁটে যেতে লাগলাম। সহসা সামনের বাঁশ বাগানের বনে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ, আর তার সঙ্গে বাঁশ গাছগুলো বেপরোয়াভাবে দুলতে দুলতে রাস্তার উপর এসে পড়ল। আমরা থমকে গেলাম। কয়েকজন গ্রামবাসী বাঁশ গাছের উপর দিয়ে যাওয়ার জন্য এগিয়ে যেতেই আমি বাধা দিয়ে বললাম, দাঁড়াও, ওইভাবে যাওয়া যাবে না। এগে ঝড়ের জন্য বাঁশগুলা রাস্তার উপর ঝুঁকে পড়েছে, সঙ্গে তো কাটবার জন্য দা নেই, তাই ডিঙিয়ে পার হওয়া ছাড়া উপায় নেই। খবরদার, খবরদার, এটা কিন্তু সাধারণভাবে ঝুঁকে পড়া বাঁশ নয়, এগুলো প্রেতাত্মার কাজ। একবার তোমরা ওই বাঁশের উপর দিয়ে গেলেই বাঁশ সোজা হয়ে যাবে। ছিটকে পড়ে বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই। আমাদের পথে বাধা সৃষ্টির জন্যই এই সব করা হচ্ছে। তাহলে এবার উপায় কি? আমি কিছু না বলে আমার ঝোলা থেকে শঙ্খচূর্ণ আর চিতাভস্য বের করে মন্ত্র পড়তে আরম্ভ করলাম। মন্ত্রপুত সেই শঙ্খচূর্ণ মিশ্রিত ভস্য ছিটিয়ে দিলাম বাঁশ ঝাড়গুলোর উপর। ভস্য উড়ে গিয়ে বাঁশে স্পর্শ করতেই বাঁশ বনগুলো বেগে দোল খেতে খেতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আশেপাশের গাছগুলো থেকে চাপা হুঙ্কার শোনা গেল। আমি বুঝলাম যে আমার উপাচারে কাজ হয়েছে। অতৃপ্ত অশরীরীর দল ভয় পেয়ে পিছিয়ে গেছে। আমার তন্ত্রমন্ত্রের ক্রিয়াতে কাজ হওয়ায় গ্রামবাসীরা মনে জোর পেল। আবার খানিকটা এগিয়ে গেলাম। সেই মুহূর্তে সঠিক গন্তব্য কোন দিকে হবে তা আমরা জানতাম না, কিন্তু বুঝলাম এমন কেউ আছে যে চায় না এই পথে আমরা যাই। আমরা সঠিক পথে এগোচ্ছি বলেই আমাদের পথ আটকানোর চেষ্টা চলছে। আমি এবার আরো কয়েকটি তন্ত্র পদ্ধতির সাহায্য নিলাম। গুপ্ত তন্ত্রের মন্ত্র জপ করতে করতে চিতাভস্য উড়িয়ে দিলাম বাতাসে, আর তাতেই নির্ণীত হলো আমার গন্তব্যের সঠিক দিক। সকলে মিলে সেই দিকেই অগ্রসর হলাম। চারিদিকে ঘন আধার। মশালের রক্তিম আলো অন্ধকারের কালো পর্দা ভেদ করে সংকীর্ণ একটা পথ তৈরি করেছে। প্রতি মুহূর্তেই একটা অস্বস্তি আমার মনটাকে আচ্ছন্ন করে তুলছিল। খুঁজে পাবো তো মেয়েটিকে? হঠাৎ আকাশ থেকে বাদুড়ের ঝাঁক উড়ে এসে আক্রমণ করলো আমাদের দলের উপর। এক ঝাঁক বাদুড় আমার দিকে ছুটে এসে আমার সমস্ত শরীর ঢেকে ফেলল। আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করার চেষ্টা করল, কিন্তু আমার দেহবন্ধন থাকায় বাদুড়গুলো ব্যর্থ হলো।
আমি আমার ঝোলা থেকে মা কালীর পুজোর শুকনো ফুল মন্ত্রপুত করে উপরের দিকে ছুঁড়তে লাগলাম, আর সেই মন্ত্রের প্রভাবেই বাদুড়গুলো মারা গিয়ে ঝরে ঝরে পড়তে লাগলো মাটিতে। বেশ কিছুক্ষণ সময় লাগলো বাদুড়গুলোর আক্রমণকে প্রতিহত করার জন্য। একজন গ্রামবাসী ভয় পেয়ে বলল, আমরা কার পাল্লাই পড়েছি ঠাকুরমশাই? হ্যাঁ, কেন সে আমাদের উপর এমন ভাবে আক্রমণ চালাচ্ছে? সবটা বুঝতে না পারলেও এটা তো বুঝতেই পারছি যে ব্যক্তি প্রেত চালনা করে অনিলবাবুর মেয়েকে বশ করে তার কাছে নিয়ে গেছে, সেই আমাদেরকে ভয় দেখিয়ে আক্রমণ করছে, যাতে আমরা তার কাজে বাধা দিতে না পারি। এইভাবে হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম উবাকাশ ফর্সা হতে শুরু করেছে। ঠিক তখনই আমরা গিয়ে পৌঁছালাম একটা পরিত্যক্ত শ্মশানে। সেইখানে গিয়ে যে বিভৎস দৃশ্য আমরা দেখলাম তাতে আমাদের মন কেঁদে উঠল। আমরা শ্মশানে পৌঁছে দেখলাম একদিকে তন্ত্রক্রিয়ার চিহ্ন স্পষ্ট, আর তার পাশেই পড়ে রয়েছে অনিলবাবুর মেয়ের রক্তাক্ত মৃতদেহ। তার নাভিমূলের অংশ নৃশংসভাবে ছিঁড়ে নেওয়া হয়েছে, রক্তে ভেসে যাচ্ছে শ্মশানের মাটি। আর সেই নিষ্পাপ নিষ্পন্দ দেহ দেখে অনিলবাবু পাগলের মতো হয়ে গেলেন। মৃতদেহের পাশে বসে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বিলাপ করতে লাগলেন। কোথায় গেলি রে মা? কোথায় চলে গেলি? আমাকে ছেড়ে কোথায় গেলি মা? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে। সেই দৃশ্য আমার হৃদয়টাকে বিদীর্ণ করে দিচ্ছিল। বারবার আমার একটা কথাই মনে হচ্ছিল যে অনিলবাবু আমার উপর ভরসা করে আমাকে এখানে ডেকে এনেছিলেন বটে, কিন্তু আমি তার মেয়েকে রক্ষা করতে পারলাম না। আমাকে তিক্ত অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল আমার ব্যর্থতা। তখন ভোর হয়ে এসেছিল। সকলে মিলে দেহটাকে নিয়ে চলল গ্রামের দিকে। আমিও ফিরে এলাম পানপুর গ্রামে। সৎকারের কাজ মিটে গেলেও আমি অনিলবাবুর বাড়িতে গেলাম না। চুপ করে একটা বট গাছের তলায় বসে রইলাম। মনে মনে এই করুণ অবস্থার কারণ বিশ্লেষণ করতে লাগলাম। এমন সময় কয়েকজন গ্রামবাসী আমার কাছে এলো। এখানে আর কতক্ষণ বসে থাকবেন? অনিল এখন সন্তান শোকের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে ঠাকুরমশাই। আপনি এক কাজ করেন, আপনি বরং আমার বাড়িতে চলেন। না, আমি কোথাও যাব না। আমাকে এই মৃত্যুর কারণ জানতেই হবে। এই অশুভ শক্তির বিনাশ না করে আমি ক্ষান্ত হব না। আপনারা বাড়ি ফিরে যান। গ্রামবাসীরা ফিরে গেল। এমন সময় কিশোরী বলে উঠল, তাহলে ঠাকুরমশাই আপনি সেখান থেকে কোথায় গিয়েছিলেন? আরে বলছি কিশোরী, সব বলছি, দাঁড়াও। বিশ্ব সংসারে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো অনভিপ্রেত, কিন্তু মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই, তাই না? তারপরেই তিনি একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আমরাও অপেক্ষা করতে লাগলাম গল্পের পরবর্তী অংশটুকু শোনার জন্য। খানিকক্ষণ পর মৌনতা ভেঙে তিনি আবার বলতে শুরু করলেন। সন্ধ্যার একটু পরেই আমি চললাম সেই শ্মশানের উদ্দেশ্যে, যেখানে অপশক্তির আরাধনা করা হয়েছিল। ঘটনাক্রম নিজের মনে সাজিয়ে এটা বুঝলাম যে কোনো তান্ত্রিক নিশ্চয়ই তার সাধনার কর্মসিদ্ধির উদ্দেশ্যে এমন অভিচার ক্রিয়া সম্পন্ন করেছে। কিন্তু এই অদ্ভুত অভিচার ক্রিয়ার উদ্দেশ্য তখনও সঠিকভাবে আমি জানতাম না। শ্মশানে পৌঁছেই যে স্থানে অভিচার ক্রিয়া সম্পাদন করা হয়েছিল সেই স্থানেই একটা আসন অঙ্কন করে বসে পড়লাম। আমার আরাধ্যা মধুসুন্দরী দেবীকে মনে মনে স্মরণ করে ধ্যান করতে শুরু করলাম। ধ্যানে মগ্ন হয়ে কখন যেন এক স্বপ্নের দেশে পৌঁছে গেলাম। আর সেই স্বপ্নের দেশে কি দেখলাম জানো কিশোরী? কি দেখলেন ঠাকুরমশাই?
অতীতের এক বাস্তবকে চোখের সামনে ঘটতে দেখলাম। যা দেখলাম সেটাই এবার তোমাদের বলছি। আমি দেখলাম এক চাঁদনি রাতে স্ফটিক স্বচ্ছ জলের একটি পুকুরের একপাশে বাঁধানো স্নানের ঘাটের সিঁড়িতে বসে আছে এক সুদর্শনা অষ্টাদশী যুবতী, আর তার পাশেই সুঠাম দেহী সুকুমার এক যুবক। চাঁদনি রাতের জ্যোৎস্নায় জগৎ সংসার রূপলি আলোর বন্যায় ভেসে যাচ্ছিল। গোল থালার মতো চাঁদের প্রতিবিম্ব পুকুরের টলটলে জলে যেন আটকা পড়ে গিয়েছিল। মৃদুমন্দ বাতাসে মেয়েটির সামনের কেশ গোছা বারবার মুখের ওপর নেমে আসছিল। হাতের আলতো ছোঁয়ায় সেগুলো সরিয়ে দিতে দিতে সে যুবকের সঙ্গে কথা বলছিল। যুবকটির নাম ছিল মলয়, আর যুবতীটির নাম ছিল শ্রাবণী। মলয় বলছিল, শ্রাবণী, তোমায় আজ ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে ইন্দ্রলোকের নন্দনকানন থেকে যেন কোনো মোহময়ী অপ্সরা ধরাধামে নেমে এসেছে। তুমি না বড্ড অসভ্য। যাও তো, দূরে সরে গিয়ে বসো, যাও। যুবকটি একটি কবিতা আবৃত্তি করতে থাকে। মুগ্ধ নয়নে শয়নে স্বপনে গেঁথেছি যে প্রেমহার, আকুল পরাণে বলে ওঠে মন ভালোবাসি শতবার। কিন্তু মশাই, আজ যে দেরি করা সম্ভব নয়। আরে বাবা, আমার বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই চলো না, তুমি আর আমি অন্য কোথাও পালিয়ে যাই। হ্যাঁ, কি গো, সেখানে আমরা দুজনে নিরালায় সংসার পাতবো, কেমন হবে? হ্যাঁ, চাইলে চন্দ্র ওই আকাশের আনিব মুঠোয় ভরি, বাজিলে ডঙ্কা নাইকো শঙ্কা, তুমি রবে শুধু আমারই। আমি কিন্তু আর কি করছি না। সত্যি 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 যদি অন্য কোথাও আমার বিয়ে হয়ে যায়, তাহলে কিন্তু আমি বিষ খেয়ে নেব। তখন তুমি দেখে নিও। অমন কথা বলো না প্রিয়। আসলে তোমার বাবা বড় লোক, আর আমার দুরবস্থা তো জানোই। একটু সময় দাও, তার মধ্যেই তোমাকে আমার বউ সাজিয়ে নিয়ে যাব। বেশ খানিকক্ষণ চলল তাদের কথোপকথন। তাদের সেই প্রতিশ্রুতির সাক্ষী হয়ে রইল আকাশের চাঁদ, পুকুরের জলে ফুটে থাকা পদ্ম আর জোনাকিরা। কিন্তু বাড়ি ফিরতেই শ্রাবণীর বাবা রতনবাবু মেয়েকে জিজ্ঞাসা করলেন, এই ভর সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলি তুই? ও ও ও ওই ও পাড়ার সুলেখা আছে না, ওই ও পাড়ার সুলেখার সাথে দেখা করতে গিয়েছিলাম বাবা। মিথ্যে কথা বলবি না। সুলেখা তোর খোঁজ করতে এখানে এসেছিল। সত্যি করে বল, পোড়ার মুখী কার সঙ্গে দেখা করতে গিয়েছিলি? শ্রাবণীর মা বলে উঠলেন, শেষ পর্যন্ত তুই আমাদের সব মান সম্মান জলে ফেলে দিলি শ্রাবণী। শ্রাবণী আর রাখ ঢাক রাখল না, সাহস সঞ্চয় করে বলেই ফেলল, মা, আমি মলয়কে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। মেয়ে আমার নিজেই সিদ্ধান্ত নিতে শিখেছে গো। বললেই তো আর হলো না বিয়ে করবো। হারামজাদা করেটা কি শুনি, আর হাওয়াতে পরিবার, তার উপর ওর বাড়িতে ওর পঙ্গু বাপ অকেজো হয়ে পড়ে আছে। এক টুকরো জমিতে চাষ করে সংসার চালাতে পারে। আমার মেয়ে হয়ে তুই পারবি ওই গরিব গুরবাগুলোর সাথে মারিয়ে দিতে? জাগিয়ে যা হওয়ার হয়েছে, যা। এখন তুই ওকে ভুলে যা। পাশের গ্রামের মহাজনের ছেলের সাথে তোর বিয়ে পাকা করেছি আমি, ওইখানেই তোর বিয়ে হবে। না 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 না, কিছুতেই না। আমি কখনোই তোমার দেখা পাত্রকে বিয়ে করব না। আমি শুধুমাত্র মলয়কেই বিয়ে করব। কি বললে তুই পোড়ার মুখে? বলেই একটা চড় কষিয়ে দিল শ্রাবণীর গালে। শ্রাবণী কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। পরের দিন সকালেই রতনবাবু মলয়দের বাড়ির দিকে হন্তদন্তভাবে হেঁটে যাচ্ছিলেন। মলয়ের বাড়ির সামনে এসে হাঁক ডাক শুরু করতেই মলয় বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। কিছু বলার আগে রতনবাবু মলয়কে গালাগাল দিতে লাগলেন। তুই ভিখারির বাচ্চা, তুই আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে চাস?
আমার সম্পত্তি হাতাতে চাস, তাই না? শুনে রাখ, তোর সে আশা কখনোই পূর্ণ হবে না। আগামী সপ্তাহে মহাজনের ছেলের সাথে আমি শ্রাবণীর বিয়ে দেব। দেখি তুই কি করতে পারিস। মলয় কিছুই বলল না, নীরবে সমস্ত অপমান সহ্য করতে লাগলো। রতনবাবু কথাগুলো বলেই হন হন করে চলে গেলেন। তারপর থেকেই মলয় চেষ্টা করতে লাগলো শ্রাবণীর সঙ্গে দেখা করবার, কিন্তু রতনবাবু শ্রাবণীকে ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। কোনোভাবেই মলয় শ্রাবণীর সাথে দেখা করতে পারল না। একটা অসহ্য বেদনায় ভেঙে পড়ল সে কষ্ট পেতে লাগলো, মনে মনে আত্মশ্লাঘা অনুভব করল। কি করবে ঠিক করতে পারল না সে। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ল। সানাইয়ের সুর ভেসে আসতে লাগলো শ্রাবণীদের বাড়ি থেকে। সেই সুর মলয়ের বুকে শুল হয়ে বিঁধতে লাগলো। মলয় ঠিক করল, বিয়ের আগে শ্রাবণীর সাথে একবার অন্তত দেখা সে করবেই। তারপর পালাতে চাইলে তাই করবে সে। সন্ধে হতেই খুবই সন্তর্পণে নিজেকে আড়াল করে বিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ল সে। আর কিছুক্ষণের মধ্যেই বরসহ বরযাত্রীরা এসে পড়বে শ্রাবণীদের বাড়িতে। সবাই সেটার তোড়জোড়েই ব্যস্ত, কিন্তু ভাগ্য বিরূপ ছিল মলয়ের। সে ধরা পড়ে গেল শ্রাবণীর বাবার কাছে। হারামজাদা ছেলে, তুই আবার এসেছিস এখানে? বিয়ে ভাঙতে এসেছিস? বিয়েতে বাধা সৃষ্টি করতে এসেছিস? এই, কি আছিস? একে মেরে এখান থেকে বের করে দে, বের করে দে। কয়েকজন মিলে মলয়কে হিড় হিড় করে টানতে টানতে বাড়ির বাইরে ফেলে দিল। কিন্তু তখনই একটা গুঞ্জন শোনা গেল। শ্রাবণী যে বিষ খেয়েছে সেইটা সকলে জেনে গেল। বিয়ে বাড়ির মধ্যে হুলস্থুল পড়ে গেল। কবিরাজকে ডেকে নিয়ে আসা হলো, কিন্তু শ্রাবণীকে আর বাঁচানো গেল না। বিয়ে বাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছিল। শ্রাবণীর বাবা মা আত্মীয় স্বজন এই ঘটনায় মন থেকে একেবারেই ভেঙে পড়েছিল। মলয় পথের মাঝে বসে কাঁদতে কাঁদতে বলছিল, শ্রাবণী আমাকে ছেড়ে যেতে পারে না, এ হতে পারে না। ভগবান, তুমি এত নিষ্ঠুর। কিন্তু মলয় শ্রাবণীর মৃতদেহের কাছে যেতে পারল না। গভীর রাতে শ্রাবণীর শব দাহ করার জন্যে কয়েকজন হরিবোল ধ্বনি দিতে দিতে শ্মশানের দিকে অগ্রসর হচ্ছিল। শ্মশানে এসে তারা মৃতদেহটাকে রেখে চিতা সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ল। সেই সুযোগে মলয় শ্রাবণীর মৃতদেহকে কাঁধে নিয়ে সেইখান থেকে পালিয়ে গেল। শ্মশান যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই সে মিলিয়ে গেল জঙ্গলের মধ্যে। বেশ খানিকটা ছুটে আসার পর সে নিশ্চিত হল যে কেউ তার পিছনে আসছে না। নববধূর সাজে সজ্জিতা শ্রাবণীর মৃতদেহ এক জায়গায় নামিয়ে দিয়ে পাগলের মতো তার সাথে কথা বলতে লাগলো সে। আমার 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 ভালোবাসায় কোথায় খামতি ছিল বলো? কেন তুমি আমাকে একা ফেলে রেখে চলে গেলে? কি নিয়ে বাঁচবো আমি? আমি ওকে জীবন দিয়ে দেব? বলো বলো বলো, তুমি বলো কি করি এখন? হ্যাঁ, এখন একটাই উপায় আছে তোমাকে ফিরিয়ে আনার। সঞ্জীবনী মন্ত্র দ্বারা তোমাকে আবার আমি ফিরিয়ে আনবো। সঞ্জীবনী মন্ত্র আমি শুনেছি তন্ত্র সাধনার মাধ্যমে তা করা যায়। তোমাকে আমি সেইভাবেই ফিরিয়ে আনবো শ্রাবণী। হ্যাঁ 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 হ্যাঁ, তোমাকে জীবিত করে তুলে তোমাকে আমার বউ করে নিয়ে নিজের ঘরে নিয়ে যাব। তোমাকে আমার বউ করে নিয়ে নিজের ঘরে নিয়ে যাব শ্রাবণী। পাগলের মতো হাসতে লাগলো সে। তারপর আগে থেকে খুলে রাখা একটা গর্তে শ্রাবণীকে শুইয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিল। বিড়বিড় করে বলতে লাগলো, এখনকার মতো তুমি এখানে ঘুমিয়েই থাকো প্রিয়, আমি পরে এসে তোমায় জাগিয়ে তুলবো। হ্যাঁ, ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো। তারপর শুরু হলো তার ভবঘুরে জীবন। শ্মশানে মন্দিরে ঘুরে ঘুরে সে সাধু সন্ন্যাসী তান্ত্রিকদের কাছে জানতে চাইল মৃতদেহ পুনর্জীবনের মন্ত্র, কিন্তু কেউ তাকে গুরুত্ব দিল না। সবাই পাগল বলে খেদিয়ে দিল। এইভাবে যখন হতাশ হয়ে
একদিন মাঝরাতে একটা শ্মশানের ধারে বসে আছে, তখনই সে লক্ষ্য করল দূরে একটা অগ্নিকুণ্ড জ্বলছে। কৌতূহলী হয়ে সেই দিকে পৌঁছে সে দেখল এক বৃদ্ধ তান্ত্রিক শ্মশানে বসে যজ্ঞ করছেন। ধ্যানস্থ অবস্থায় দমকা বাতাসে যজ্ঞের আগুন তান্ত্রিকের বস্ত্রে গিয়ে পড়ল। ধ্যানস্থ থাকার জন্য তান্ত্রিক বুঝে ওঠার আগেই আগুনের কবলে পড়ে পুড়তে শুরু করে। মলয় তাড়াতাড়ি কাছে ছুটে গিয়ে আগুন নিভিয়ে বৃদ্ধ তান্ত্রিকের প্রাণ রক্ষা করল। সুস্থ হওয়ার পর বৃদ্ধ তান্ত্রিক বললেন, সবই মহাকালের মায়া, তা না হলে তুই বা ঠিক সময়ে এখানে এসে হাজির হতিস না। এখন বল, তুই এখানে কি জন্য এসেছিলি? বাবা ঠাকুর, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখতে চাই। বুঝতে পেরেছি, তুই তোর প্রেমিকাকে বাঁচিয়ে তুলতে চাইছিস, তাই তো? কিন্তু বৎস, এই রকম মন্ত্র তো আমি সত্যি জানি না, তবে তোকে একটা পথ বলে দিতে পারি। সেই পথে সাধনা করে পিশাচ সিদ্ধ হয়ে পিশাচের কাছ থেকে মন্ত্র শিখতে পারবি। বাঁচিয়ে তোলার জন্য কি করতে হবে, তবে সে সাধনা বড়ই কঠিন। তুই কি পারবি? যত কঠোর সাধনাই হোক, আমি করতে রাজি আছি বাবা ঠাকুর। আপনি শুধু বলুন কি করতে হবে। আগে তোকে সব সাধনা করতে হবে। সব সাধনা করে পিশাচকে আহ্বান জানাতে হবে। সব সাধনার নিয়ম কানুন আমি তোকে বলে দেব। তুই আমার জীবন বাঁচিয়েছিস, তাই তোকে আমি মন্ত্র শেখাবো। না হলে এই গুপ্ততন্ত্র এত সহজে শেখানো যায় না, শেখানো হয় না। তবে একটি মাত্র সব সাধনা যে তুই সফল হতে পারবি তা কিন্তু নয়। একাধিক সব সাধনা করতে হতে পারে। আবার সকল মৃতদেহই সব সাধনার জন্য উপযুক্ত নয়। আগামী অমাবস্যার দিন রাতে সামনের ওই নদীতে একটা সব ভেসে আসবে, যেটা সাধনার উপযুক্ত। তুই জোড়া তাল গাছের পাশ দিয়ে এগিয়ে গিয়ে জঙ্গলে প্রবেশ করবি। সেখানে নদীর ধারের শেওড়া গাছের কাছে গিয়ে দাঁড়াবি। তোর অভীষ্ট পূর্ণ হবে। এরপর কিছুদিন তার কাছে রেখে তন্ত্রবিদ্যার কিছু নিয়ম কানুন শিখিয়ে দিলেন তিনি। নির্দিষ্ট দিনে মলয় তার গুরুর নির্দেশ মতো সব সংগ্রহ করে একটি পরিত্যক্ত শ্মশানের সব সাধনায় বসে। 10 দিকে 10 দেবতাকে ভোগ অর্পণ করে। সবের পিঠের উপর ঘোড়ায় চড়ার মতো বসে পড়ে। তারপর উচ্চারণ করতে থাকে গুরুদেবের শেখানো মন্ত্র। চারিপাশে নিঃশব্দে অতৃপ্ত আত্মার দল উদীয়মান হতে আরম্ভ হল। ভয় পেলেও মুখে তা প্রকাশ করল না মলয়। সে আজ মরিয়া হয়ে উঠেছে। সব সাধনা করে তাকে সঞ্জীবনী মন্ত্র শিখতেই হবে। রাত ভোর চলল তার সব সাধনা। মাঝে মধ্যেই সব উঠে বসার চেষ্টা করছিল এবং প্রচণ্ড ঝটকা দিচ্ছিল, কিন্তু মলয় সেই ঝটকা সহ্য করে সবের মুখে খানিকটা করে মদ ঢেলে দিচ্ছিল। কিন্তু প্রথম সব সাধনায় সে সফলতা পেল না। এতটাও সহজ কাজ নয় এটা, কিন্তু হাল ছাড়ল না সে। গুরুদেবের কথা মতো চালিয়ে যেতে থাকলো তার প্রয়াস। অবশেষে একদিন সফল হলো সে। তার আহ্বানে সাড়া দিয়ে পিশাচ তার সামনে এসে দাঁড়ালো। জীবন আর মৃত্যুর মাঝখানে থাকা অন্ধকার জগতের রাজত্বকারী রাজা।
কালো ধোঁয়াশায় তৈরি পিশাচ ধীরে ধীরে ভয়ঙ্কর মূর্তি মলয়ের সামনে প্রকট হলো। হে পিশাচ দানব, আমায় সঞ্জীবনী মন্ত্র শেখান। সঞ্জীবনী মন্ত্র শিখতে চাস? কিন্তু তার জন্য তো তোকে আমায় সন্তুষ্ট করতে হবে। আপনাকে সন্তুষ্ট করতে কি কি করতে হবে? প্রথমে যাকে বাঁচাতে চাস তার দেহ বা দেহাবশেষ জোগাড় করবি। তারপর 15 দিন ছাড়া একটি করে মোট 5টি অষ্টাদশী যুবতীকে প্রেতাত্মা দ্বারা বশ করার পর শ্মশানে নিয়ে এসে তার নাভি মূল উপরে বিশেষ যজ্ঞ দ্বারা আমায় ভোগ নিবেদন করতে হবে। প্রত্যেকটি ভোগ নিবেদন সম্পন্ন হলে দেহাবশেষ পুনর্গঠিত হতে থাকবে। 5টি ভোগ সম্পন্ন হলে শরীর সম্পূর্ণ গঠন হবে। তারপর আমি তোকে সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দেব, যার দ্বারা দেহে প্রাণ প্রতিষ্ঠা হবে। তবে এর মধ্যে একটা শর্ত আছে, যে 5টি যুবতীকে আমার ভোগের জন্য নির্দিষ্ট করা হবে তারা যেন অষ্টাদশী হয় এবং বাবা মায়ের একমাত্র কন্যা হয়। আর যদি কোনো কারণে ভোগ দিতে তুই অসমর্থ হোস, তবে আমি তোকে নিজের হাতে হত্যা করব। হঠাৎ আমার ধ্যানটা ভেঙে গেল। চোখ মেলে দেখলাম ভোর হয়ে আসছে। এতক্ষণ আমি যা কিছু স্বপ্নে দেখেছিলাম সেটা আমি কেন দেখলাম তার যথার্থ মানে আমি বুঝলাম না। আমার আরাধ্যা দেবী তবে কি আমাকে সমাধানের পথ দেখালেন? ভাবতে ভাবতে আমি পানপুর গ্রামে ফিরে এলাম। পথের মধ্যে অনিলবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। আমি অনিলবাবুকে বললাম, আমি জানি আপনি এখন শোকগ্রস্ত, তবু আপনাকে একটা কাজ করতে হবে অনিলবাবু। কি করতে হবে বলুন ঠাকুরমশাই? যার জন্য আমার মেয়ের প্রাণ নাশ হয়েছে তার বিনাশের জন্য আমি সব কিছু করতে পারি। গ্রামের লোকেদের সঙ্গে নিয়ে খোঁজ নিতে হবে যে আশেপাশের গ্রামে কোনো অষ্টাদশী যুবতী তোমার মেয়ের মতো অসুখে পড়েছে কিনা, এবং সেই মেয়ে বাবা মায়ের একমাত্র সন্তান হতে হবে। অনিলবাবু সম্মতি জানালেন। আমি এখনই সবাইকে নিয়ে খোঁজ নিচ্ছি। তবে ঠাকুরমশাই, দয়া করে আপনি আমার বাড়িতে চলুন। কিছু মনে করবেন না অনিলবাবু, আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যতক্ষণ না অবধি পাপীকে শায়েস্তা করছি ততক্ষণ আমি কারোর বাড়িতে আশ্রয় নেব না। আমি এই বটগাছের নিচেই রাত কাটাবো, আর পেট চালানোর যৎসামান্য মুড়ি বাতাসা বা চিঁড়ের জোগাড় আমি যে কোনোভাবে করে নেব। অনিলবাবু আর জোর করলেন না, চলে গেলেন আমার নির্দেশ মতো খোঁজ করতে। বেশ কয়েকদিন কেটে যাবার পর আরও 3 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেল, যারা কিছুদিন আগেই নিখোঁজ হয়ে গেছে। তার মধ্যে মণিনাথ বাবুর মেয়েও ছিল। আমি হিসাব করে দেখলাম এখনো অবধি মোট 4 জন অবিবাহিত অষ্টাদশী তরুণী প্রেতাত্মা দ্বারা আক্রান্ত হয়েছে। আমার স্বপ্ন অনুযায়ী এখনো একটি ভোগ প্রদান বাকি ছিল, কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না। একবার ভাবলাম, তবে কি 5টি ভোগ দেওয়া সম্পন্ন হয়ে গেল? তবু আশা ছাড়লাম না। অবশেষে একদিন খোঁজ পাওয়া গেল সর্বশেষ আক্রান্ত অষ্টাদশী যুবতীর। সেই যুবতী ছিল অনাথ। মামা মামির কাছে অনাদরে মানুষ হচ্ছিল সে। এমন অসুখে আক্রান্ত হওয়ার পর তার দজ্জাল মামিমা তাকে অবহেলা করে পরিত্যক্ত ঘরে ফেলে রেখেছিল। সেজন্যেই খোঁজ পেতে দেরি হলো।
খোঁজ পাওয়ার পর দ্রুত সেইখানে পৌঁছালাম। অনিলবাবুও আমার সঙ্গে এলেন। আক্রান্ত মেয়েটি তখন নিস্তেজ হয়ে পরিত্যক্ত ঘরের মেঝেতে শুয়েছিল। আমি ভালো করে লক্ষ্য করলাম, কিন্তু আমার উপস্থিতি টের পেয়ে মেয়েটির মধ্যে থাকা প্রেতাত্মা মেয়েটিকে কষ্ট দিতে থাকল। প্রেতাত্মার উদ্দেশ্য আমি বুঝলাম। আমি যদি তন্ত্রের প্রয়োগে প্রেতাত্মাকে তাড়াতে চেষ্টা করি, তবে প্রেতাত্মা মেয়েটিকে মেরে ফেলবে। আমি আর তাকে ঘাঁটালাম না, চুপচাপ সেইখান থেকে চলে এলাম। আমার হিসেবে পরের দিনই ছিল ভোগ নিবেদন করার দিন, তাই আমি ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম। পরের দিন সন্ধ্যা হওয়ার আগে থেকেই মেয়েটিকে কড়া নজরে রেখেছিলাম। মেয়েগুলোর করুণ অসহায় মুখগুলো বারবার মনে পড়তেই সাধকের প্রতি ঘৃণা আমার বাড়তে লাগল। মাঝরাতে অবশেষে প্রতীক্ষার অবসান হল। মেয়েটি প্রেতাত্মার বশবর্তী হয়ে অন্ধকারের মধ্যেই চলতে শুরু করল। আমি আর অনিলবাবু মেয়েটিকে অনুসরণ করে যেতে লাগলাম। বন, জঙ্গল, খানাখন্দ পেরিয়ে বেশ খানিকক্ষণ চলার পর অনেকটা দূরে যজ্ঞের আগুন লক্ষ্য করলাম। মনে হলো জায়গাটা একটা শ্মশান। হঠাৎ কালো ছায়ার মতো কিছু আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। অনিলবাবু বেশ ভয় পেয়ে গেলেন, কিন্তু দুজনেরই দেহবন্ধন করা ছিল, তাই তেমন কিছু হলো না। আমি তৎক্ষণাৎ এক মুষ্টি সরিষার মধ্যে মন্ত্রের প্রয়োগ করে ছড়িয়ে দিতেই নিকষ কালো ছায়া অবয়বগুলো দূরে সরে যেতে লাগল। কিন্তু মেয়েটিকে আর দেখতে পাচ্ছিলাম না। আমি সামনের দিকে আলো লক্ষ্য করে দৌড়াতে লাগলাম। অনিলবাবু আমার পিছনে পিছনে আসতে লাগলেন, কিন্তু যজ্ঞস্থলের কাছাকাছি পৌঁছে এক অদৃশ্য বন্ধনীতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেলাম। চোখের সামনে সবকিছুই দেখতে পাচ্ছি। আক্রান্ত মেয়েটি যজ্ঞস্থলের এক পাশে মাটিতে শুয়ে আছে, আর এক সাধক উচ্চস্বরে মন্ত্র পাঠ করে চলেছে। আমি আমার বন্ধন ছেদন মন্ত্র প্রয়োগ করেও কিছুতেই সেই সুরক্ষা বলয় ভাঙতে পারছিলাম। সাধক কুটিল চোখে আমার দিকে তাকিয়ে বলল, ফিরে যাও তুমি। আমাকে আমার সাধনা সমাপ্ত করতে দাও। বাধা দিলে তুমিও মরা পড়বে। আমি দেখলাম সাধকের অন্য পাশে নববধূর সাজে সাজানো একটি লাশ শোয়ানো রয়েছে, যেটার দেহ গঠন অসম্পূর্ণ। অর্থাৎ আমার স্বপ্নই সত্যি। আজকে পিশাচের ভোগ দেওয়া সম্পন্ন হলে সাধক সঞ্জীবনী মন্ত্র শিখে ওই লাশকে বাঁচিয়ে তুলবে। আমি আবার ব্যর্থ হলাম আরেকটি মেয়েকে রক্ষা করতে। তীব্র অন্তরের দহনের জ্বালা আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। কিন্তু না, এবারে কিছুতেই হার মানা যাবে না। আরাধ্যা দেবী সহ মহাকালের শরণাপন্ন হয়ে গুপ্ততন্ত্রের বাণ দিয়ে সর্বশক্তি দিয়ে প্রহার করলাম। ছিন্ন হয়ে গেল মায়াবী বন্ধন। তখন সাধক মস্ত একটা ছোরা দিয়ে মেয়েটির নাভিস্থলে আঘাত করতে উদ্যত। আমার তন্ত্রবাণের পুনরায় প্রহারে ছিটকে গেল হাতের ছোরা। আমি রাগত স্বরে বলে উঠলাম, অন্যের ক্ষতি করে নিজের ভালো কখনো হয় না মলয়তান্ত্রিক। আমার কথা শুনে সেই সাধক চমকে উঠল, বলল, কে তুমি? আমাকে তুমি চিনলে কি করে? কিভাবে জানলাম সেটা তোমার না জানলেও চলবে, কিন্তু যে জন্য তুমি এই জঘন্য কাজে মেতে উঠেছ তা ভীষণ অন্যায়। একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এতজনের জীবনের পরিবর্তে একজনকে বাঁচানো কি ন্যায়সঙ্গত? অত কিছু আমি জানি না। আমি শুধু আমার শ্রাবণীকে বাঁচিয়ে তুলতে চাই, আবার নতুন করে সংসার করতে চাই। এমন সময় মেয়েলি গলাতে কে যেন বলে উঠল, আমি চাই না মলয়, আমি চাই না। এতগুলো নিরীহ প্রাণের পরিবর্তে এই ঘৃণ্য জীবন আমার কাম্য নয়। তোমার অন্যায় কাজকে আমি কিছুতেই সমর্থন করি না। তোমার আহ্বানে আমি এসেছিলাম ঠিকই, কিন্তু এখন আমি ফিরে যাচ্ছি। আমি ফিরে যাচ্ছি অনন্ত মহাকালের গর্ভে। হয়তোবা আর কোনোদিন আমাদের দেখা হবে না। ভালো থেকো। বিদায়।
যেও না, যেও না শ্রাবণী, যেও না। জানি জানি আমি পাপ কাজ করেছি, কিন্তু আমি যা করেছি সবই তোমাকে ফিরে পাওয়ার জন্য। আমায় ভুল বুঝে এভাবে 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 দূরে চলে যেও না। আমায় ভুল বুঝো না শ্রাবণী, আমায় ভুল বুঝো না শ্রাবণী। আমি বুঝলাম তান্ত্রিক তার নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু ঠিক এমন সময় চোখের সামনে ধোঁয়ার জট পাকিয়ে উঠে এক ভয়ঙ্কর পিশাচ মূর্তির আবির্ভাব হলো। বিকট দর্শন পিশাচ হা হা করে অট্টহাসিতে ফেটে পড়ল। তুই ঠিক সময়ে আমাকে ভোগ দিতে ব্যর্থ হয়েছিস, তাই তোকে আজ মরতে হবে আমার হাতে। আমি আর বাঁচতে চাই না, মেরে ফেলো আমায়। মুহূর্তের মধ্যে পিশাচের হাত বলয়ের বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ড খুলে দিল। মলয়তান্ত্রিক মরণ চিৎকার করে উঠল, তারপর রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল। ভালোবাসার কাহিনী শ্মশান ভূমিতে সমাপ্ত হয়ে গেল। আমি ঘটনাগুলোর সাক্ষী হয়ে নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুই করার ছিল না আমার। রাতের অন্ধকার শেষে আলোর দেখা পাওয়া গেল। শেষে আক্রান্ত মেয়েটির জ্ঞান ফিরিয়ে তাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসা হলো। শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পেরে মনে মনে শান্তি পেলাম। ঠাকুরমশাই থামলেন। আচ্ছা ঠাকুরমশাই, পিশাচ নাভিমূল ভোগ হিসাবে কেন চেয়েছিল? মানুষের জন্ম হয় নাভি থেকে, আর মৃতকে পোড়ালেও শেষ হয় নাভিতে। বুঝলে কিছু? কিশোরী বুঝলো কিনা জানি না, তবে আর কোনো কথা বলল না। বাইরে বৃষ্টিটাও থেমে গিয়েছিল। অদ্ভুত সুন্দর গল্পটা শুনে মনের মধ্যে একটা মিশ্র অনুভূতি অনুভব করছিলাম। আমরা সেদিনের মতো ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প সঞ্জীবনী মন্ত্র। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে ঋতম, সৌম্যজিৎ, সুরজিতা, সায়ং, সৌমিতা, জ্যোতির্ময়, অয়ন্তিকা এবং সোমা। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।